রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মা, রাত ৩টায় তুমি যখন আমার ঘরে এসেছিলে তখন আমি জেগেছিলাম, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে গু। কাল রাতে ছেলের জ্বর ছিল। রাত ৩টার দিকে দেখতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে ছিল। আমি তার কপালে হাত দিয়ে জ্বর মাপলাম। একটু কমেছে। অনেক দিন পর ছেলেকে এত কাছ থেকে দেখলাম। ছোটবেলার কথা মনে পড়ল। আবেগে আমি তার কপালে একটা চুমু খেয়ে নিলাম। সকালে ছেলে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সকালের নাস্তার সময় সে বলল, মা, গত রাতে তুমি যখন আমার ঘরে এসেছিলে আমি জেগেছিলাম, আমি অবাক হলাম। ভাবলাম ঘুমিয়েছিল। সে বলল, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে। সেই চুমুতে শুধু মমতা ছিল না মা, ছিল ভালোবাসা। আমার গাল লাল হয়ে গেল। সে আমার পাশে এসে বসল। বলল, মা, আমি সেই মুহূর্তে বুঝে গিয়েছিলাম তুমিও আমাকে ভালোবাসো। তোমার সেই চুমুতে একজন স্ত্রীর ভালোবাসা ছিল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী স্ত্রী হই। রাতের সেই মুহূর্তের কথা মনে করে আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রীতিলতা দাস। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত দাস, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর মিতা। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। মিতা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল গত মাসে। এক রাতে রাহুলের জ্বর এসেছিল। তখন আমি তার ঘরে গিয়ে কপালে হাত রেখে জ্বর দেখছিলাম। ও ঘুমিয়েছিল। আবেগের বশে তার কপালে চুমু খেলাম। পরের দিন সকালে ও বলল যে আমার চুমুতে বিশেষ কিছু অনুভব করেছে। কিন্তু আসল রহস্য শুরু হল সেদিন থেকে। রাহুল আমাকে বলল, মা, সেই রাতে তোমার চুমুর সাথে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? রাহুল বলল, স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে পুরনো একটা সিন্দুক রাখা। আর সেই সিন্দুকের ভিতরে আমাদের পরিবারের এক রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে। আমি প্রথমে ভাবলাম এটা শুধু স্বপ্ন। কিন্তু রাহুল খুব জোর দিয়ে বলল যে স্বপ্নটা অসাধারণ স্পষ্ট ছিল। সে বলল, মা, আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। আমাদের সত্যিই বাড়ির নিচে খোঁজ করা উচিত। সেদিন দুপুরে যখন মিতা স্কুল থেকে ফিরে এল, রাহুল তাকেও স্বপ্নের কথা বলল। মিতা খুব উৎসাহিত হয়ে বলল, দাদা, আমিও কিন্তু গত কয়েকদিন ধরে অদ্ভুত স্বপ্ন দেখছি। আমার স্বপ্নেও আমাদের বাড়ির কোথাও লুকানো কিছু আছে। আমি ভাবলাম দুজনেই একই রকম স্বপ্ন দেখছে, এটা কাকতালীয় হতে পারে না। সন্ধ্যায় যখন সুদীপ্ত অফিস থেকে ফিরল, আমি সবকিছু তাকে বললাম। সুদীপ্ত প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু রাহুল আর মিতার জেদের কাছে হার মানল। রাতে আমরা সবাই মিলে বাড়ির নিচতলা ভালো করে দেখতে শুরু করলাম। আমাদের বাড়িটা বেশ পুরনো। সুদীপ্তর দাদার আমলের। হঠাৎ মিতা লক্ষ্য করল যে বসার ঘরের একটা কোণে মেঝের টাইলসগুলো একটু আলাদা। আমরা সবাই মিলে সেই জায়গায় কান পেতে শুনলাম। সত্যিই নিচে একটা ফাঁকা জায়গার শব্দ পাচ্ছিলাম। পরের দিন আমরা একজন মিস্ত্রি ডেকে সেই জায়গাটা খুঁড়তে বললাম। মিস্ত্রি প্রথমে আপত্তি করল, কিন্তু আমাদের জেদের কাছে রাজি হল। দুপুরের দিকে খোঁড়াখুড়ি করতে করতে সত্যিই নিচে একটা গুপ্ত কক্ষ বেরিয়ে এল। আমরা সবাই অবাক। রাহুলের স্বপ্ন সত্যি হয়ে গেল। গুপ্ত কক্ষটা বেশ বড়, আর সেখানে সত্যিই একটা পুরনো কাঠের সিন্দুক রাখা। সিন্দুকটা খুলে দেখি ভিতরে পুরনো কাগজপত্র, কিছু গয়নাগাটি, আর একটা ডায়েরি। ডায়েরিটা পড়ে আমরা জানতে পারলাম যে এটা সুদীপ্তর প্রপিতামহের লেখা। তিনি একজন গোয়েন্দা ছিলেন ব্রিটিশ আমলে। তার নাম ছিল নরেন্দ্রনাথ দাস। ডায়েরিতে লেখা আছে যে তিনি একটা বিশেষ মিশনে ছিলেন। ব্রিটিশদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি করে এনে এই গুপ্ত কক্ষে লুকিয়ে রেখেছিলেন। আরও পড়তে পড়তে জানলাম যে নরেন্দ্রনাথ দাসের কাছে একটা বিশেষ ক্ষমতা ছিল। তিনি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পেতেন। আর এই ক্ষমতা তার পরিবারের রক্তে আছে। প্রতি ৩ প্রজন্মে একবার এই ক্ষমতা জাগ্রত হয়। আমি বুঝলাম যে রাহুল আর মিতার স্বপ্ন দেখার ব্যাপারটা এই পারিবারিক ক্ষমতারই অংশ। নরেন্দ্রনাথ দাসের ডায়েরিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা মায়ের স্নেহের স্পর্শে জাগ্রত হয়। সেই রাতে আমার কপালে চুমুই রাহুলের এই ক্ষমতা জাগিয়ে তুলেছে।
ডায়েরিতে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল। নরেন্দ্রনাথ দাস লিখেছিলেন যে তিনি ব্রিটিশদের কাছ থেকে একটা গুপ্ত মানচিত্র চুরি করেছিলেন। সেই মানচিত্রে ভারতের বিভিন্ন জায়গায় লুকানো ধনসম্পদের হদিস আছে। কিন্তু সেই মানচিত্রটা তিনি ৩টা ভাগে ভাগ করে ৩টা আলাদা জায়গা লুকিয়ে রেখেছিলেন। একটা অংশ এই সিন্ধুকে আছে, বাকি দুটো অংশ কলকাতা আর ঢাকায় লুকানো। ৩টা অংশ একসাথে করলেই সম্পূর্ণ মানচিত্র পাওয়া যাবে। আমরা সিন্ধুক থেকে সেই মানচিত্রের প্রথম অংশটা বের করলাম। এটা দেখে মনে হচ্ছিল খুবই পুরনো। কাগজটা হলদে হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও পরিষ্কার। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের বাকি দুটো অংশ খুঁজে বের করা উচিত। কি মিতাও সায় দিল। সুদীপ্ত বলল, কিন্তু কলকাতা আর ঢাকায় কোথায় খুঁজব? তখন আমার মনে পড়ল যে আমার মামাবাড়ি কলকাতায়, আর সুদীপ্তর মামাবাড়ি ঢাকায়। হয়তো নরেন্দ্রনাথ দাস পরিবারের সাথে সম্পর্কিত জায়গাগুলোতেই বাকি অংশগুলো লুকিয়ে রেখেছিলেন। পরের সপ্তাহে আমরা সবাই মিলে কলকাতায় আমার মামাবাড়ি গেলাম। মামামামি প্রথমে আমাদের এই অভিযানের কথা শুনে হাসলেন, কিন্তু যখন আমরা গুপ্ত কক্ষের ফটো আর মানচিত্রের অংশটা দেখালাম তখন তারাও অবাক হলেন। মামা বললেন, প্রীতি, তোর মামার বাড়িও তো বেশ পুরনো, আমাদের দাদার আমল থেকে। হয়তো এখানেও কিছু লুকানো থাকতে পারে। কি? রাহুলকে জিজ্ঞেস করলাম সে কিছু স্বপ্ন দেখছে কিনা। রাহুল বলল, মা, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি মামাবাড়ির পিছনের উঠোনে বড় আমগাছটার নিচে কিছু লুকানো আছে। গিউ। পরের দিন আমরা আমগাছের নিচে খুঁড়ে দেখলাম, সত্যিই সেখানেও একটা ছোট সিন্দুক পেলাম। তাতে মানচিত্রের দ্বিতীয় অংশটা ছিল। এখন শুধু তৃতীয় অংশটা বাকি। সেটা পেতে হলে ঢাকায় যেতে হবে। কিন্তু ঢাকা যাওয়াটা একটু কঠিন ছিল, কারণ পাসপোর্ট ভিসার ঝামেলা। তখন মিতা বলল, মা, আমার স্বপ্নে দেখেছি যে তৃতীয় অংশটা আসলে এত দূরে নেই। এটা আমাদের গ্রামেই কোথাও আছে। গি। আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কোথায়? মিতা বলল, গ্রামের পুরনো জমিদার বাড়িতে, যেটা এখন ভাঙাচোরা অবস্থায় আছে। গি। আমাদের গ্রামে সত্যিই একটা পুরনো জমিদার বাড়ি আছে। এখন সেটা প্রায় ধ্বংসের মুখে। আমরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম। জমিদার বাড়ির একটা গোপন কক্ষে আমরা তৃতীয় অংশটা পেলাম। এখন আমাদের কাছে ৩টা অংশই আছে। ৩টা অংশ জোড়া দিয়ে সম্পূর্ণ মানচিত্র বানালাম। এটা দেখে আমরা সবাই রোমাঞ্চিত হলাম। মানচিত্রে দেখানো হয়েছে আমাদের জেলার পাশের একটা পাহাড়ে একটা গুহা আছে। সেই গুহায় নরেন্দ্রনাথ দাস বিপুল ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। পরের সপ্তাহে আমরা সেই পাহাড়ে গেলাম। মানচিত্র অনুযায়ী খোঁজ করে সত্যিই গুহাটা পেলাম। গুহার ভিতরে ঢুকে দেখি বিপুল পরিমাণ সোনার গয়না, মূল্যবান পাথর আর পুরনো মুদ্রা রাখা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, গুহার দেয়ালে নরেন্দ্রনাথ দাসের একটা চিঠি খোদাই করা। সেখানে লেখা, যে আমার বংশধর এই ধনসম্পদ খুঁজে পাবে সে আমার গর্বের উত্তরাধিকারী। কিন্তু মনে রেখো, এই সম্পদ শুধু ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করো না, দেশ আর মানুষের কল্যাণে কাজে লাগাও। আমরা সেই ধনসম্পদের একটা অংশ দিয়ে আমাদের গ্রামে একটা স্কুল আর হাসপাতাল তৈরি করলাম। রাহুল আর মিতার স্বপ্ন দেখার ক্ষমতা আরও প্রখর হয়েছে। এখন তারা মানুষের সমস্যার সমাধান করতে সাহায্য করে। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে সেই রাতে তোমার চুমুর মধ্যে যে ভালোবাসা ছিল সেটা শুধু রোমান্টিক ভালোবাসা নয়, সেটা ছিল পারিবারিক বন্ধন আর মমতার ভালোবাসা। তোমার সেই স্নেহের স্পর্শই আমার ভিতরের এই বিশেষ ক্ষমতা জাগিয়ে তুলেছে। গি। আমি বুঝলাম যে সেদিন সকালে রাহুল আমাকে যা বলেছিল সেটা আসলে তার অবচেতন মন থেকে এসেছিল। আমাদের পারিবারিক রক্তে যে রহস্যময় ক্ষমতা আছে সেটাই তাকে দিয়ে সেই কথাগুলো বলিয়েছিল। এখন আমাদের পরিবারে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। রাহুল আর মিতা তাদের স্বপ্ন দেখার ক্ষমতা ব্যবহার করে মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেয়া। গ্রামের মানুষ এখন আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। একদিন এক বৃদ্ধ মানুষ এসেছিলেন। তার নাতি হারিয়ে গেছে, পুলিশও খুঁজে পাচ্ছে না। রাহুল সেদিন রাতে স্বপ্ন দেখল যে বাচ্চাটি পাশের জেলায় এক আত্মীয়ের বাড়িতে আছে। পুলিশকে জানানোর পর সত্যিই সেখানে বাচ্চাটিকে পাওয়া গেল। এভাবে আমাদের পরিবারের এই রহস্যময় ক্ষমতা গ্রামের মানুষের কল্যাণে কাজে লাগছে। নরেন্দ্রনাথ দাসের আমানত আমরা সঠিকভাবে রক্ষা করতে পারছি। মাঝে মাঝে ভাবি, সেই রাতে রাহুলের জ্বর না এলে, আমি তার কপালে চুমু না দিলে কি এই রহস্যের সন্ধান আমরা পেতাম? জীবনের প্রতিটা ঘটনাই একটা কারণে ঘটে। সেই রাতের সেই ছোট্ট স্নেহের স্পর্শই আমাদের পরিবারের এক নতুন পরিচয় দিয়েছে।
রাহুল এখন কলেজ শেষ করে গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার স্বপ্ন দেখছে। সে বলে, মা, আমি প্রপিতামহের মতো দেশের সেবায় এই ক্ষমতা ব্যবহার করব। মিতাও বড় হয়ে সমাজসেবী হতে চায়। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হচ্ছে সবকিছুই একটা স্বপ্নের মতো। কিন্তু আমাদের গ্রামের স্কুল আর হাসপাতাল দেখলে বুঝতে পারি এসব সত্যি। আর রাহুল মিতার স্বপ্ন দেখার ক্ষমতা তো প্রতিদিনই প্রমাণিত হচ্ছে। সেদিনের সেই সকালে রাহুল আমাকে যা বলেছিল, এখন সেটা নিয়ে আমরা সবাই হাসি। কারণ আমরা জানি যে সেটা আসলে আমাদের পারিবারিক রহস্যের একটা অংশ ছিল। আমাদের রক্তে যে বিশেষ ক্ষমতা আছে সেটাই সেদিন রাহুলের মুখ দিয়ে সেই কথাগুলো বলিয়েছিল। এখন আমাদের পরিবার শুধু একটা সাধারণ পরিবার নয়। আমরা এক রহস্যময় পরিবার। আর এই রহস্যের শুরু হয়েছিল সেই রাতের সেই ছোট্ট চুমু থেকে। আমার বিশ্বাস, জীবনে প্রতিটা ভালোবাসার স্পর্শেই কোনো না কোনো রহস্যের জন্ম হয়। শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়, হৃদয় খোলা রাখতে হয় সেই রহস্য দেখার জন্য। আর এভাবেই আমাদের পরিবারের এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষ হল। কিন্তু আমি জানি এটা শেষ নয়, শুরু। রাহুল আর মিতার ক্ষমতা দিন দিন আরও প্রখর হচ্ছে। হয়তো ভবিষ্যতে আরও বড় কোনো রহস্যের সামনে আমরা পড়ব। কিন্তু যাই হোক, আমি জানি আমাদের পরিবারের ভালোবাসা আর একটাই আমাদের সব রহস্যের সমাধান করে দেবে। নরেন্দ্রনাথ দাসের উত্তরাধিকার আমরা গর্বের সাথে বহন করে চলেছি। তবে গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রাহুল একদিন রাতে খুব অস্থির হয়ে আমার ঘরে এসেছিল। বলল, মা, আজ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমাদের গ্রামে একটা বড় বিপদ আসছে গু। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কী রকম বিপদ? রাহুল বলল, মা, স্বপ্নে দেখলাম আমাদের গ্রামের নদীতে পানি বিষাক্ত হয়ে গেছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর এই বিপদের পিছনে আছে কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী গু। পরের দিন আমরা গ্রামের মুরব্বিদের কাছে এই স্বপ্নের কথা বললাম। তারা প্রথমে খুব গুরুত্ব দিলেন না। কিন্তু রাহুলের আগের সব ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার কারণে অনেকেই চিন্তিত হলেন। সপ্তাহ দুয়েকের মধ্যে সত্যিই দেখা গেল গ্রামের নদীর পানির রং একটু বদলে গেছে। স্থানীয় ডাক্তার জানালেন যে কিছু মানুষ পেটের অসুখে ভুগছে। আমরা বুঝলাম রাহুলের স্বপ্ন সত্যি হতে চলেছে। তখন রাহুল আর মিতা মিলে আরও গভীরভাবে স্বপ্ন দেখার চেষ্টা করল। মিতা একদিন বলল, দিদি, আমার স্বপ্নে দেখেছি গ্রামের উত্তর দিকে একটা কারখানা থেকে বিষাক্ত পানি নদীতে ফেলা হচ্ছে। আর সেই কারখানার মালিক আমাদের গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তি গু। আমরা সবাই মিলে সেই কারখানার কাছে গিয়ে দেখলাম সত্যিই সেখান থেকে নোংরা পানি নদীতে ফেলা হচ্ছে। কারখানার মালিক আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানের ভাই। সে প্লাস্টিক পুনর্ব্যবহারের কারখানা করেছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। আমরা সবার আগে পরিবেশ অধিদপ্তরে খবর দিলাম। তারা এসে তদন্ত করে কারখানাটি বন্ধ করে দিল। কিন্তু ততদিনে নদীর পানি বেশ দূষিত হয়ে গেছে। রাহুল আর মিতা তখন স্বপ্নের সমাধানও দেখল। তারা বলল যে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ধনসম্পদ দিয়ে আমরা একটা পানি শোধনাগার তৈরি করতে পারি। আর সেই সাথে গ্রামের মানুষদের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও করতে পারি। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করলাম। মাত্র ৩ মাসের মধ্যে গ্রামে একটা আধুনিক পানি শোধনাগার তৈরি হল। এখন আমাদের গ্রামের সবাই বিশুদ্ধ পানি পাচ্ছে। এই ঘটনার পর রাহুল আর মিতার খ্যাতি আশেপাশের সব গ্রামে ছড়িয়ে গেল। মানুষ তাদের স্বপ্নের গোয়েন্দা বলে ডাকতে শুরু করল। এমনকি জেলা প্রশাসনও তাদের সাহায্য চাইতে শুরু করেছে। একদিন থানার ওসি সাহেব এসেছিলেন। তিনি বললেন, রাহুল, তোর এই বিশেষ ক্ষমতা দেশের কাজে লাগানো উচিত। তুই কি পুলিশে যোগ দিতে চাস? রাহুল বলল, স্যার, আমি আগে পড়াশোনা শেষ করতে চাই। তারপর নিশ্চয়ই দেশের সেবায় এই ক্ষমতা ব্যবহার করব। মিতাও এখন স্কুলে খুব ভালো করছে। ওর শিক্ষকরা বলেন যে মিতার অন্তর্দৃষ্টি অসাধারণ। সে যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত খুঁজে বের করতে পারে। গত সপ্তাহে আরও একটা মজার ঘটনা ঘটেছে। আমাদের প্রতিবেশী রমেশ কাকার গরু হারিয়ে গিয়েছিল। তিনি খুব চিন্তিত ছিলেন, কারণ ওই গরুর উপরই তার সংসার চলে। মিতা তখন বলল যে সে স্বপ্নে দেখেছে গরুটি পাশের গ্রামের এক চোরের খোয়াডে আছে। আমরা পুলিশকে জানালাম। সত্যিই সেই জায়গায় গিয়ে গরুটিকে পাওয়া গেল। চোরটিকে ধরাও হল। রমেশ কাকা খুশিতে কেঁদে ফেললেন। এভাবেই আমাদের পরিবারের এই রহস্যময় ক্ষমতা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু আমরা সবসময় মনে রাখি নরেন্দ্রনাথ দাদার উপদেশ, এই ক্ষমতা শুধু নিজেদের জন্য নয়, সবার কল্যাণের জন্য। সুদীপ্ত এখন খুব গর্ব করে সবাইকে বলে যে তার পরিবার কত বিশেষ।
সে বলে, আমার স্ত্রীর একটি চুমুই আমার ছেলের ভিতরের এই অসাধারণ ক্ষমতা জাগিয়ে তুলেছে। মায়ের ভালোবাসার কত শক্তি! আজকাল রাহুল আর মিতা আরও বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা বলে যে আমাদের দেশে আরও অনেক গুপ্ত ধনসম্পদ লুকানো আছে। আর সেগুলো খুঁজে বের করে দেশের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। গত মাসে রাহুল বলেছিল যে সে স্বপ্নে দেখেছে সুন্দরবনে একটি পুরনো জাহাজ ডুবে আছে। সেই জাহাজে মুঘল আমলের অনেক সম্পদ আছে। আমরা পরিকল্পনা করছি পরের বছর সেখানে অনুসন্ধান করতে যাব। মিতাও বলেছে যে সে স্বপ্নে দেখেছে রাজশাহীতে একটি প্রাচীন মন্দিরের নিচে একটি গুপ্ত গ্রন্থাগার আছে। সেখানে হাজার বছরের পুরনো বইপত্র আর পাণ্ডুলিপি রাখা। এসব শুনে আমার মাথা ঘুরে যায়। কিন্তু এতদিনে যা যা ঘটেছে তাতে আর কিছুতেই অবাক হই না। আমার সন্তানদের এই বিশেষ ক্ষমতায় এখন পূর্ণ বিশ্বাস। কিছুদিন আগে একজন বিদেশি গবেষক আমাদের গ্রামে এসেছিলেন। তিনি অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে গবেষণা করেন। রাহুল আর মিতার ক্ষমতার কথা শুনে তিনি খুব আগ্রহী হলেন। তিনি বললেন যে এরকম ক্ষমতা পৃথিবীতে খুবই বিরল। তিনি আমাদের বললেন যে এই ক্ষমতা আরও উন্নত করা সম্ভব। বিশেষ ধ্যান আর অনুশীলনের মাধ্যমে রাহুল আর মিতা আরও স্পষ্টভাবে ভবিষ্যৎ দেখতে পারবে। এখন রাহুল আর মিতা প্রতিদিন ধ্যান করে। তাদের স্বপ্নগুলো আরও পরিষ্কার হচ্ছে। কখনো কখনো তারা দিনের বেলাতেও দর্শন পায়। গতকাল রাহুল আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে সেই রাতে তোমার কপালে চুমু খাওয়ার ঘটনাটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল আমাদের পারিবারিক নিয়তির একটা অংশ। তোমার ভালোবাসাই আমার এই ক্ষমতার চাবিকাঠি গি। আমি তখন বললাম, বাবা, মায়ের ভালোবাসায় সব ক্ষমতাই আছে। শুধু সন্তানকে ভালোবাসতে জানলেই হয় গে। এখন আমি গর্ব করে সবাইকে বলি যে আমার সন্তানরা অসাধারণ। কিন্তু তাদের সাফল্যের মূলে আছে আমাদের পারিবারিক ঐক্য আর ভালোবাসা। প্রতিদিন সকালে যখন রাহুল আর মিতাকে দেখি মনে হয় আমার কত সৌভাগ্য। আমার সন্তানরা শুধু আমার গর্ব নয়, সারা এলাকার গর্ব। আর সবচেয়ে বড় কথা হল, তারা তাদের এই বিশেষ ক্ষমতা সবসময় ভালো কাজে ব্যবহার করে। কখনো নিজেদের স্বার্থে নয়, সবসময় অন্যের উপকারের জন্য। এইভাবেই আমাদের পরিবারের রহস্যময় যাত্রা চলতে থাকে। প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন অ্যাডভেঞ্চার। আর সবকিছুর শুরু সেই এক রাতের এক চুমু থেকে। জীবনটা সত্যিই অদ্ভুত। কখনো জানি না কোনো ছোট্ট ঘটনা থেকে কত বড় পরিবর্তন এসে যায়। আমার সেই রাতের মমতার চুমু আমাদের পুরো পরিবারের জীবনই বদলে দিয়েছে। আর এখন আমি জানি এটাই শুধু শুরু। আমাদের সামনে আরও অনেক রহস্য, আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর আমরা সবাই মিলে সেসব রহস্যের সমাধান করে যাব, মানুষের কল্যাণে কাজ করে যাব।